ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, জানালেন ট্রাম্প। নিশ্চিত করেছে তেহরানও। রাতভর ইরান ইসরায়েল তুমুল লড়াই। শত চেষ্টায়ও কমেনি সড়কের বিশৃঙ্খলা। যানজট নিরসনে ব্যর্থ কোটি কোটি টাকার প্রকল্প। হাতের ইশারাতেই চলছে যান নিয়ন্ত্রণ। রাজধানীর 22টি পয়েন্টে বসছে নতুন সংকেত বাতি। রাজধানীর হাজারীবাগে ট্যানারির পাশের গুদামে লাগা আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। দাহ্য পদার্থ থাকায় ছড়িয়েছে দ্রুত, জানালো ফায়ার সার্ভিস। নতুন দিয়েছিলাম, সেটা সাথে সাথে ব্যাগ দিয়ে দিচ্ছি। টিকিট কাটা যায় না। এটিএমে জমা দিতে আসছি, টাকাটা জমা দিতে পারি নাই। ঈদে নতুন টাকা পেতে কারাকারি হলেও এখন তা ভোগান্তির কারণ। মেট্রো ভেন্ডিং মেশিন নিচ্ছে না নতুন নোট, সিআরএম জমা নেয় না আমানত। সংকট সমাধানে লাগতে পারে 10 থেকে 15 দিন। সকালের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। শঙ্কায় হলো সত্যি। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দেশটির ফার্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 3টি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। এদিকে কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই হামলা চালানোর অনুমতি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্টের এই স্বেচ্ছাচারিতায় ঝড় উঠতে পারে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে। লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাটির গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছে মার্কিন বাহিনী। তিনি আরও বলেন, পরমাণু কেন্দ্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে বলেও দাবি করেন তিনি। এছাড়া ইরানকে এখন সমঝোতায় আসতে হবে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। 3টি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। এ ঘটনার পর নিজের টেলিগ্রামের গত বুধবারের একই ভিডিও শেয়ার করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভিডিওতে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে জড়ায় তাহলে ইরানের চেয়ে বড় ক্ষতির মুখে পড়বে। এর আগে গেল সপ্তাহে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হবে কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। এরপর নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হওয়ারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও জানান ট্রাম্প। আগামী 2 সপ্তাহের মধ্যেই নিজের সিদ্ধান্ত জানানোর কথাও বলছিলেন তিনি। এদিকে ইরানে হামলার আগে কংগ্রেসের অনুমোদন নেননি ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সিনেট ও প্রতিনিধি পরিষদের আইন প্রণেতারা এমন একটি বিল উত্থাপন করেছিলেন যা ট্রাম্পকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগে কংগ্রেসের অনুমতি নিতে বাধ্য করত। কিন্তু ট্রাম্প সেই ভোট হওয়ার আগেই হামলা চালান। বিশেষজ্ঞরা বলছেন, কংগ্রেসের অনুমোদন না নেয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ঝড় উঠতে পারে। পাশাপাশি এই সংঘাত আরও বিস্তৃত যুদ্ধের রূপ দিতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্ল্যান্ড। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আলিফ, আপনাকে স্টুডিওতে স্বাগতম। রাতভর ইরান ইসরায়েল সংঘাতের পর যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। এই বিষয়ে সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, ইসরায়েল ইরান মধ্যবর্তী সংঘাতের শুরু থেকেই কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নানা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। প্রথম থেকেই ইসরায়েলের পক্ষ থেকে দাবি করে আসা হচ্ছিল যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা হামলা চালাচ্ছে, ইরানের হামলা প্রতিহত করছে। যদিও যুক্তরাষ্ট্র শুরুতে কিন্তু তা অস্বীকার করে, যুক্তরাষ্ট্র জানতেন না বলে তিনি দাবি করেছিলেন। এবং যুক্তরাষ্ট্রের এই জায়গায় যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে ট্রাম্প কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি সেখানে একটু যুক্ত হতে চাই। Tonight's was the most difficult of them all, by far, and perhaps the most lethal. But if peace does not come quickly, we will go after those other targets with precision, speed, and skill. Most of them can be taken out in a matter of minutes. There's no military in the world that could have done what we did tonight.
Not even close. There has never been a military that could do what took place just a little while ago. Tomorrow, General Kane, Secretary of Defense, Pete Hegseth will have a press conference at 8 a.m. at the Pentagon. And I want to just thank everybody, and in particular, God. I want to just say we love you, God, and we love our great military. Protect them. God bless the Middle East. God bless Israel, and God bless America. Thank you very much. Thank you. ইরানে মার্কিন বিমান হামলার বিষয়ে হোয়াইট হাউসে ভাষণ দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অননা, যেমনটি দেখছিলাম, ডোনাল্ড ট্রাম্প বলছিলেন তিনি যুক্তরাষ্ট্রের এই হামলার বিষয়টি নিয়ে কিন্তু বলতে পারেন উস্কানিমূলক কথাবার্তায় কিন্তু উনি এখনও চালিয়ে যাচ্ছেন, এবং যুক্তরাষ্ট্রের এই যে অবস্থান, ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই অবস্থান করে আসছিল, এবং এই জায়গায় যুক্তরাষ্ট্রের তার চূড়ান্ত রূপ দেখালো। যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন এটিই শেষ নয়, যুক্তরাষ্ট্র আরও হামলা চালিয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যকে নিরাপদ রাখতে, তার ভাষায় তিনি বলছেন মধ্যপ্রাচ্যকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ মার্কিন সেনারা কিন্তু নেবেন। আমরা যেমনটি জানছিলাম, তিনি 2 সপ্তাহ সময় নিয়েছিলেন যুক্তরাষ্ট্র হামলা চালাবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়েছিলেন। তো হঠাৎ করে এরকম সিদ্ধান্ত, তিনি কি শঙ্কা যেটা করছিলেন সবাই যে যুদ্ধের ছক আঁকছেন কিনা, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, আমি শুরুতেই বলছিলাম যুক্তরাষ্ট্রের অবস্থা নিয়ে কিন্তু বরাবরের মতোই ধোঁয়াশা ছিল, এবং ডোনাল্ড ট্রাম্প এবং তার মার্কিন সিনেটরদের মধ্যেও কিন্তু এই যুদ্ধ, এই সংঘাত নিয়ে দ্বিমুখী মনোভাব ছিল, সাংঘর্ষিক মনোভাব ছিল। এবং এই জায়গায় যুক্তরাষ্ট্র যে হামলাটা করলো, এই হামলার পরেও কিন্তু মার্কিন সিনেটরদের পক্ষ থেকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই হামলা সংবিধান পরিপন্থী। এই জায়গায় কিছু তথ্য আমি জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে দর্শকদের। দেখুন, যুক্তরাষ্ট্র যে হামলাটি চালিয়েছে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছিল ট্রাম্প, এবং ইরান কিন্তু সত্যতা স্বীকার করেছে হামলার ব্যাপারে। ফোর্দো, ইস্পাহান এবং নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এবং এই জায়গায় আমি একটু জানিয়ে রাখতে চাই, ফোর্দো, ইস্পাহান এবং নাতানজে কিন্তু এর আগেও ইসরায়েলের পক্ষ থেকেও হামলা চালানো হয়েছিল, কিন্তু ফোর্দো সম্পর্কে বলা হচ্ছিল ফোর্দো এমনভাবেই নিরাপত্তা বেষ্টিত একটি পারমাণবিক স্থাপনা যেটি আসলে যুক্তরাষ্ট্রের কাছে থাকা বাংকার ব্লাস্টার ছাড়া আসলে এখানে হামলা চালানো সম্ভব নয়, এবং বাংকার ব্লাস্টার যে সক্ষমতাটি এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই ছিল, এবং যুক্তরাষ্ট্রই কিন্তু আজ সেই ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। যেটি আমরা যেমনটি জানছিলাম কংগ্রেসের অনুমোদন ছাড়াই তিনি হামলার সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে আপনি কি বলবেন? জি, যেমনটি বলছিলাম, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই জায়গায় এর আগে বার্নি স্যান্ডার্স, মার্কিন সিনেটর, তিনি কিন্তু একটি বিল উত্থাপন করেছিলেন কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়াতে পারবেন না। সেই বিলের ব্যাপারে ভোটাভুটির আগেই কিন্তু মার্কিন সেনারা হামলা চালিয়ে ফেলেছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হামলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এবং এই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের যে মনোভাব, এই মনোভাব থেকে কিন্তু তার বরাবরের মতোই তিনি যেরকম নিজের সিদ্ধান্ত নিজে নিতে পছন্দ করেন, মার্কিন সিনেটরদের মতামতে খুব একটা পাত্তা না দিয়ে তিনি সেই পথেই হেঁটেছেন। এবং যুদ্ধ জড়ালে ইরানের চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের, এমন হুঁশিয়ারি কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। ইরানের পক্ষ থেকে পাল্টাপাল্টি এই যে হুঁশিয়ারির যে বিষয়টি, এটি এখনো অব্যাহত আছে। এখন যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিক্রিয়া ইরান কি করে জানাবে সেটি এখনো পরিষ্কার নয়, এবং সেদিকে তাকিয়ে রয়েছে বিশ্ব। এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার প্রশংসা করেছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। এই জায়গায় আমি কিছু তথ্য জানিয়ে রাখার পাশাপাশি একটি প্রতিবেদন দেখে আসতে চাই। ইসরায়েলের গুপ্ত হত্যার শঙ্কায় বাংকারে আশ্রয় নিয়ে নিজের উত্তরসূরি পর্যন্ত মনোনীত করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামরিক চেইন অফ কমান্ডের প্রতিটি স্তরে স্থলাভিষিক্ত নির্ধারণ করে রেখেছেন তিনি, যাতে করে হামলায় কেউ নিহত হলেও রাষ্ট্র ব্যবস্থা থেমে না যায়। খামেনির এই সিদ্ধান্তকে ইরানের রাষ্ট্রীয় ধারাবাহিকতা রক্ষায় যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। ইসরায়েলের টানা বিমান হামলায় উত্তাল ইরান। এরই মধ্যে রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যা 80-র দশকের ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন দেশটির কর্মকর্তারা। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকিও দিয়েছেন। এমন পরিস্থিতিতে 86 বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি রাজধানীর গোপন বাংকারে অবস্থান করছেন এবং মোবাইল
কিংবা ইলেকট্রনিক যোগাযোগ পুরোপুরি বন্ধ রেখেছেন। কেবল একজন বিশ্বস্ত দূতের মাধ্যমে সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ইরানি কর্মকর্তাদের দাবি, সর্বোচ্চ নেতার নির্দেশে সামরিক ও গোয়েন্দা বাহিনীতে সম্ভাব্য হতাহতের ক্ষেত্রে অবিলম্বে স্থলাভিষিক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী খামেনি 3 জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম বিশেষজ্ঞ পরিষদকে আগেভাগেই দিয়ে দিয়েছেন, যাতে তিনি নিহত হলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে উত্তরসূরি নিয়োগ দেওয়া যায়। তার ছেলে মোস্তফা খামেনিও ধর্মীয় নেতা, কিন্তু তার নাম উত্তরসূরির তালিকায় নেই। এ পদক্ষেপকে বিশ্লেষকরা বলছেন ইরানের রাষ্ট্রীয় ধারাবাহিকতা রক্ষায় এক যুগান্তকারী সিদ্ধান্ত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অনন্য আমরা দেখছিলাম প্রতিবেদনে, আপনি জানেন যুক্তরাষ্ট্রের এই হামলার পরবর্তীতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই হামলাকে একটি সফলতা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। পাশাপাশি নেতানিয়াহুর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই হামলায় ধন্যবাদ জানানো হয়েছে। এবং আমরা জানি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে মধ্যবর্তী সম্পর্ক, এই সম্পর্কের জায়গায় নেতানিয়াহু কিন্তু বরাবরই যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করে আসছে। এর আগে আমরা আমাদের প্রতিবেদনে দেখিয়েছিলাম ইসরায়েলের পক্ষ থেকে এই যে হামলা প্রতিহত করা, ইরানের হামলা প্রতিহত করা বা ইরানের হামলা চালানো, এর পেছনে যে বিশাল পরিমাণ খরচ তাদের করতে হচ্ছে, এই খরচের ভার সামলানো কিন্তু যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া আসলে সম্ভব হতো না। এবং এই জায়গায় যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে বরাবরের মতোই যেরকম ধোঁয়াশা ছিল, আন্তর্জাতিক মহলে তাদের মনোভাব নিয়ে, যুক্তরাষ্ট্রের মনোভাব নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়াও ছিল বেশ জোরালো। যেমন আমি যদি বলি, পারমাণবিক শক্তিধর রাশিয়া, উত্তর কোরিয়া এবং চীন, তারা কিন্তু বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের এই যে হামলার হুমকি, পাল্টা হুমকি, সেই ব্যাপারে কিন্তু তাদের নিন্দা জ্ঞাপন করে আসছিল। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে হামলা চালালে ইরানের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খারাপ হবে, আরও বেশি খারাপ হবে। এবং উত্তর কোরিয়ার পক্ষ থেকে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সার হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। এই জায়গায় যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী যে সংঘাতটি, ইসরায়েল ইরান থেকে এখন যুক্তরাষ্ট্র ইরানে মোড় নিয়েছে, সেই জায়গায় পরবর্তীতে এই বিশ্বের পরাশক্তিদের মনোভাব কি হবে তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব। এবং আমরা যেমনটি দেখছিলাম, যেমন প্রতিবেদনে খামেনি তার উত্তরসূরি পর্যন্ত ঠিক করে গিয়েছেন এবং তার এই উদ্যোগকে বেশ প্রশংসা করছেন বিশ্লেষকরা। তার ছেলে কিন্তু সেই উত্তরসূরিদের মধ্যে তার জায়গা নেই, কিন্তু তিনি তার রাষ্ট্রের জন্য ভালো চিন্তা করেই তিনি কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত। তো পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমরা ইরানের পক্ষ থেকে হামলা শুরু থেকে কিন্তু একে একে ইরানের মস্তিষ্ক বলা যায় যাদের, তাদের উপরে কিন্তু হামলা চালানো হয়ে আসছে এবং তারাই একে একে একের পর এক নিহত হচ্ছেন, শহীদ হচ্ছেন। এই জায়গায় ইরানের পক্ষ থেকে কোনোভাবেই কিন্তু হামলার এখন আর পেছানোর কোনো সুযোগ নেই। যে জায়গায় এসে পৌঁছেছে পুরো সংঘাতটি, সে জায়গায় পেছানোর কোনো সুযোগ নেই। এবং এই জায়গায় আয়াতুল্লাহ আলী খামেনির যে গুরুত্বপূর্ণ ভূমিকা, তিনি পরবর্তীতে চেইন অফ কমান্ডটি ঠিক করে রেখেছেন। অর্থাৎ কোনো অবস্থাতেই যেন রাষ্ট্র ব্যবস্থা থেমে না যায়, কোনো অবস্থাতেই যেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যে ইরানের সংঘাত, এই সংঘাতে যেন ইরানকে পিছপা হতে না হয়, সেই জায়গায় এই আয়াতুল্লাহ আলী খামেনির এই সিদ্ধান্তটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ধন্যবাদ আলিফ আপনাকে। ইরান ইসরায়েল সংবাদ নিয়ে সরাসরি যুক্ত ছিলেন আমিরুল ইসলাম আলিফ। যাচ্ছি পরের খবরে। ইরান ইসরায়েল সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। একদিকে ইরান তেল আবিব ও হাইফায় অন্তত 14টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে IRGC। অন্যদিকে ইসরায়েলও পাল্টা অভিযানে ইরানের যুদ্ধবিমান ধ্বংসের পাশাপাশি পারমাণবিক স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে। এদিন তাদের হামলায় আরও 2 শীর্ষ কমান্ডার প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইরান। টানা 10ম দিনের মতো চলছে ইরান ইসরায়েল সংঘাত। রোববার ভোররাতে অপারেশন ট্রু প্রমিসের 19তম ঢেউয়ে ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণ অঞ্চলে আরেক দফা আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়। IRGC হুঁশিয়ারি দিয়েছে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, এর আগে তাদের 18তম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ছিল এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে সফল অভিযানগুলোর একটি। তারা আরও দাবি করে দীর্ঘপাল্লার কাদর F ক্ষেপণাস্ত্রে হাইফার সেন্টার অফ AI রিসার্চ সহ অন্তত 14টি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়। পাল্টা অভিযানে ইরানের মধ্যাঞ্চলে গোপন মিশনে প্রস্তুত 3টি F-14 যুদ্ধবিমান গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেন ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিন কর্পসের প্রধান সাইদ ইজাদি গাজায় নিহত হয়েছেন, যিনি হামাসের সঙ্গে অর্থ ও অস্ত্র যোগান দেওয়ার মূল সমন্বয়ক ছিলেন। এছাড়া আরও একজন কমান্ডার বেনহাম শারিয়ারিকে হত্যার দাবি করেছে IDF।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোন আলাপে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম ঘিরে আস্থা গড়ে তুলতে সংলাপ ও সহযোগিতায় তেহরান প্রস্তুত বলে জানান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের কোনো দাবি গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে খোদ ইসরায়েলের রাজধানী তেল আবিবের বাসিন্দারা। তাদের অভিযোগ, নেতানিয়াহুর এমন পদক্ষেপে ভেস্তে যেতে পারে হামাসের হাতে জিম্মি মুক্তির সম্ভাবনা। শুধু তেল আবিবই নয়, গাজা ও ইরানে হামলার প্রতিবাদে ইরাকের বাগদাদেও আন্দোলন করেছেন সাধারণ মানুষ। লন্ডন ও বার্লিনে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনের পাশাপাশি শাহপন্থী ইরানিরা ইসরায়েলের পক্ষে মিছিল। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বজুড়ে এক নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করেছে। শনিবার ইসরায়েলের তেল আবিবে জিম্মিদের মুক্তির দাবিতে রাস্তায় নামেন শত শত মানুষ। তারা সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানান এবং দাবি করেন ইসরায়েল ইরান উত্তেজনার আড়ালে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের বিষয়টি উপেক্ষিত হচ্ছে। আন্দোলনকারীরা জানান এখনও অন্তত 53 জন ইসরায়েলি গাজায় বন্দী রয়েছেন, যাদের মধ্যে 20 জনের বেশি জীবিত বলে ধারণা করা হচ্ছে। একই দিনে ইরাকের রাজধানী বাগদাদে শিয়া অধ্যুষিত কাধিমিয়া এলাকায় হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা ইরানের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাস্তায় নামেন। বিক্ষোভকারীরা ইসলামী রাষ্ট্রের উপর আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এবং তেহরানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। ইরানের উপর কোনো হামলা মানে গোটা ইসলামী জাতির ওপর হামলা, আর ইরাকি জনগণ নিরপেক্ষ থাকতে পারে না। ইরাকি জনগণ ইসলামী জাতিরই অংশ এবং তারা এই হামলার নিন্দা জানায়। আমরা এই লড়াইয়ে আমাদের মানুষ, অর্থ এবং রাজনৈতিক অবস্থানের মাধ্যমে অংশ নিচ্ছি। এদিকে যুক্তরাজ্যের লন্ডনের কেন্দ্রস্থলে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে একদিকে ছিল হাজারো ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী, অন্যদিকে ইসরায়েল ও শাহপন্থী ইরানিদের একটি ছোট কিন্তু সুসংগঠিত সমাবেশ। একে অপরের পাশ দিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করলেও দুই পক্ষের বার্তা ছিল একেবারেই বিপরীতমুখী। জার্মানির বার্লিনেও ইসরায়েলের হামলার পক্ষে এবং ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সমর্থনে রাস্তায় জড়ো হন স্থানীয় ইসলামী প্রজাতন্ত্র বিরোধী ইরানি প্রবাসীরা। তারা জানান তেহরানের সামগ্রিক উন্নতির জন্য শাসন ব্যবস্থার পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি বার্লিনের একই রাজপথে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানে বেআইনি হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের 51তম সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি আহ্বান জানান। তিনি বলেন, এই আগ্রাসন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এছাড়াও ফিলিস্তিন সংকটে ওআইসিকে ঐক্যবদ্ধ হওয়ার এবং রোহিঙ্গা ইস্যুতে কৌশলগতভাবে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়াও এ সময় মালয়েশিয়া, ইরাক, উজবেকিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আজ নির্বাচন কমিশনে আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদনের বর্ধিত সময়সীমার মেয়াদ শেষ হচ্ছে আজ। এর আগে থেকে নিবন্ধন পেতে ইসির শর্ত পূরণের সকল প্রক্রিয়া সম্পন্ন চালিয়ে যাচ্ছিল 3 মাস আগে গঠিত হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলীয় গঠনতন্ত্র, প্রতীক, জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন সহ সব প্রস্তুতি চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। আবেদনের সময়সীমা ছিল 20 এপ্রিল পর্যন্ত, কিন্তু এনসিপি সহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় 2 মাস বাড়িয়ে 22 জুন নির্ধারণ করে ইসি। রাজধানীর হাজারীবাগের গার্মেন্টস গলিতে এশিয়া ট্যানারির পাশে একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত 1টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় রাত 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামে আতশবাজি ও প্লাস্টিক জাতীয় দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস। রাত 1টার দিকে হঠাৎ দাউ দাউ করে জ্বলতে থাকে ট্যানারি গলির একটি গোডাউন। ভেতরে গ্যাস সিলিন্ডার থাকার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা নিজেরাই গ্যাস সিলিন্ডারগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে না পারলেও ধারণা করছে গুদামে আতশবাজি ও প্লাস্টিক জাতীয় দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতশবাজির মতো যেগুলো সাধারণত যে জন্মদিনে করা হয় এগুলো কিছু ছিল, যেগুলো আসলে যখন অগ্নি নির্বাপন করতে যাই তখন ঠাস ঠাস করে কিছুটা ফুটছে। আমরা ভিতরে এখনো কাজ না, সূত্রপাত আমরা এখন পর্যন্ত আসলে বলতে পারছি না। পুড়ে যাওয়া গোডাউনের মালিকরা জানান সেখানে জুতার সোল ও প্লাস্টিকের খেলনা মজুদ ছিল, যা পুড়ে গেছে। এতে লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তারা। মাল সামানা সব পুড়ে গেছে, আমার চামড়া ঘর টর সব কিছু শেষ। ম্যাক্সিমাম এই 2 টেবিলে 1 কোটি টাকার মাল গেছে। আমার প্রায় 1 কোটি টাকার কাছাকাছি ভাই মাল মেশিনপত্র নেই আর কি। আগুন জ্বলতেছে, তখনও যদি ফায়ার সার্ভিস আসতো এদিক দিয়ে তাহলে হয়তো আমাদের অনেকটা দেখা গেছে ইয়েটা অনেকটা কম হইতো। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের 22টি মোড়ে প্রায় 18 কোটি টাকায় দেশীয় প্রযুক্তিতে তৈরি সংকেত বাতি স্থাপন করা হচ্ছে। এর আগেও বহু প্রকল্প ও কোটি কোটি টাকার বাজেটে ঢাকার রাস্তায় লাল হলুদ সবুজ বাতির ট্রাফিক লাইট সক্রিয় রাখার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। আধুনিক শহরের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে যানজট আর বিশৃঙ্খলার চিত্র বদলায়নি। এখনও হাতের ইশারায় চলছে যানবাহন নিয়ন্ত্রণ। আদনান তুর্যের প্রতিবেদনে বিস্তারিত। তীব্র যানজটে আক্রান্ত এই শহরে ধুলোয় ঢাকা পড়ে আছে নিষ্ক্রিয় ট্রাফিক সিগন্যাল। দীর্ঘদিন ধরে বাতিগুলো অকেজো থাকায় হাতের ইশারা যানবাহন সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। আমরা আসলে ম্যানুয়ালি প্রত্যেকটা সিগন্যালে কনস্টেবল দাঁড়িয়ে আছে, তো আমরা আসলে বাঁশির মাধ্যমে বা আমরা অনেক সময় একটু লাউডলি বলতে হয় সিগন্যালটা বন্ধ করেন। সিগন্যাল দিয়ে ঠিক মতো মানে না, দেখুন হাতে সিগন্যাল দিতে নিজে গিয়ে দাঁড়ায় সিগন্যাল দিতে হয়, সেক্ষেত্রে রিস্কও আছে অনেক রকম। গবেষণা বলছে প্রতিদিন প্রায় 82 লাখ কর্মঘণ্টা যানজটে হারিয়ে শহরের গড় গতিবেগ নেমে এসেছে মাত্র 4.8 কিলোমিটারে। দীর্ঘদিন ধরেই এই নৈরাজ্যকর অবস্থা থেকে মুক্তির আশায় আধুনিক ও কার্যকর ট্রাফিক সিস্টেমের দাবি জানিয়ে আসছেন নগরবাসী। আমরা সিগন্যালগুলো বুঝতে পারি না, এখন যেহেতু আমরা গাড়ি রানিং অবস্থায় ট্রাফিক কি হাত দেখায়, হাত দেখালে তো গাড়ি ব্রেক ধরা যায় না, হাত দেয় ইচ্ছা মতন সিঙ্গেল ফালায়। আর ট্রাফিকটা থাকলে একটা মিনিট করা থাকতো যে 5 মিনিট পরক 2 মিনিট পরক, এই সিঙ্গেলের পরে এই সিঙ্গেল সার্ভে। ট্রাফিক লাইট আছে, ওখানে সময় কম হয়, কারণ ট্রাফিক লাইট তো অটো চলে, আর ইচ্ছা মতো পুলিশ যখন থামায় তখন তো তাদের ইচ্ছে মতো। গত 2 দশকে বিভিন্ন প্রকল্পে শত কোটি টাকা ব্যয় হলেও অধিকাংশই ব্যর্থ হয়েছে। দুর্বল রক্ষণাবেক্ষণ, অসম্পূর্ণ ট্রায়াল এবং নানা অনিয়মে আলোর মুখ দেখেনি কোনো প্রকল্প। সর্বশেষ 2025 সালে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পের 38 কোটি টাকা আত্মসাতে জড়িতদের ধরতে ডিএনসিসিতে অভিযানও চালিয়েছে দুদক। দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে থাকা ট্রাফিক লাইটগুলো চালু করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। হাতের ইশারায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পরিবর্তে জোর দেওয়া হচ্ছে স্বয়ংক্রিয় ব্যবস্থার উপর। তবে বিশেষজ্ঞরা মনে করছেন আধুনিক প্রযুক্তি নয়, ঢাকা শহরের সড়কে শৃঙ্খলা ফেলাতে প্রয়োজন আধুনিক নীতিমালা প্রণয়ন এবং এর রক্ষণাবেক্ষণ। আমাদের সড়ক অনেকটাই দখলে আছে, সেখানে অবৈধ পার্কিং আছে, ফুটপাত দখলে যাওয়ার ফলে পথচারীরাও সড়কে নেমে আসছে, ফলে সড়কের যে ফাংশনাল ক্যাপাসিটি থাকার কথা সেটা আমাদের নাই। আমাদের আসলে পলিসি লাগবে, শুধু অবকাঠামো ভিত্তিক উন্নয়ন দিয়ে হবে না, এর সাথে আসলে নীতি লাগবে। সেই জায়গায় আমি বলবো যে আমাদের যে সড়কের যে পরিমাণ আছে তার সাথে মানানসই আমাদের সড়কের যে যানবাহনের সংখ্যা এটা নির্ধারণ করতে হবে। আমরা প্রযুক্তি নির্ভরতার কথা বলে খুবই হাই টেকনোলজিতে চলে গেছি, এআই এর কথা বলেছি, কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলেছি, সেটার জন্য আসলে আমাদের ঢাকার যে ট্রাফিক আছে কতটুকু প্রস্তুত সেটা নিয়ে কিন্তু আমরা ভাবিনি। দ্বৈত ব্যবস্থায় বিভ্রান্তি ও নিয়ম না মানার বাস্তবতা সত্ত্বেও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। 22 মোড়ে 18 কোটি টাকা খরচে বসানো হচ্ছে নতুন সংকেত বাতি। জাইকার সহায়তায় নিরাপদ পথচারী পারাপার পাইলট প্রকল্প চালু করেছে ডিএমপি ডিএনসিসি। হাইকোর্ট ক্রসিং থেকে উত্তরা পর্যন্ত 22টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট 2 সিটি কর্পোরেশন লাগানোর প্রক্রিয়া করছে। তো আমরা পজিটিভ যে এই ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হলে আমাদের পুলিশের কাজে সহজ হবে। এই লোকবলকে আমরা অন্য কাজে নিয়োজিত করতে পারবো, বিশেষ করে মোটরযান আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রসিকিউশনের হার বাড়াতে পারবো। ইতিপূর্বে যেগুলা লাগানো হয়েছিল
হয়তোবা সমন্বয়ের অভাব ছিল। সমন্বয়ের অভাবে বিগত উদ্যোগগুলো সফল না হলেও নতুন বাস্তবতায় ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরার আশায় নগরবাসী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। রাজধানীর আগারগাঁওয়ে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে অটোরিকশা। এতে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার বাকি 2 যাত্রী। শনিবার রাত 11:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রাথমিক সূত্রে জানা গেছে, অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায় ট্রাকটি। ফলে নিহত হন রিকশা চালক রেজাউল মাস্টার। ঘটনার প্রাথমিক তদন্তে আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ট্রাকে একবার ধাক্কা মারছে পিছনে। ওই যে আমরা অটোটা মানে যাইতেছে, তার পিছনে হলো আপনার ট্রাক, তার পিছনে আবার আমরা 2-3 গাড়ি মানে বাড়ি মারছে, বাড়ি মারা ট্রাক চলে গেছে। ড্রাইভার সহ 3 জন, ড্রাইভার তো জায়গায় মরে আছে, যে যাত্রী 2 জন, এই 2 জন সিরিয়াস আহত, এখন মেডিকেল নেওয়া হয়েছে। কাঁপিতে কারাকারি হলেও এখন বরং করকরে নোট নিয়ে বিপাকে সাধারণ মানুষ। কাটা যাচ্ছে না মেট্রোর টিকিট, সিআরএম জমা নিচ্ছে না আমানত। ভোগান্তির 3 সপ্তাহেও টনক নড়ছে না কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। জানালো, নতুন টাকা শনাক্তকরণে সফটওয়্যার আপডেটে সময় লাগবে আরও অন্তত 15 দিন। শরীফ রুবেলের ছবিতে সাইফুল ইসলামের রিপোর্ট। ঈদের আগে 1 জুন বাজারে 20, 50 ও 1000 টাকার নতুন নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। এই টাকা পেতে সাধারণ মানুষের চেষ্টার অন্ত ছিল না, কিন্তু এখন নতুন নোট যেন নতুন এক ভোগান্তির নাম। টিকিটের জন্য মেট্রো রেলের ভেন্ডিং মেশিন নিচ্ছে না নতুন টাকা, এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। নতুন নোট দিয়েছিলাম, সেটা সাথে সাথে ব্যাক দিয়ে দিয়েছে মেশিন, বলছে যে এটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, টিকিট কাটা যায় না। আমি একজনকে দেখছি রিটার্ন হয়ে আসছে। পবিত্র ঈদ উল আজহার আগে এই নোটটি বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু মানুষের অভিযোগ আছে মেট্রো রেল স্টেশনে এই নোট দিয়ে টিকিট কাটা যাচ্ছে না। তার সত্যতা যাচাইয়ে মতিঝিল মেট্রো রেল স্টেশনে সময় টেলিভিশন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে 50 টাকার নোট দিয়ে মেট্রো রেলের ভেন্ডিং মেশিনে টিকিট কাটতে গেলে বারবারই ফিরে আসে নতুন নোটটি। টিকিট না কিনেই ফিরতে হয় সময় টেলিভিশনকে। অসুবিধা শুধু মেট্রোতে নয়, ক্যাশ রিসাইলিং মেশিন বা সিআরএম মেশিনে আমানত জমা দিতে গিয়ে বিপাকে পড়ছেন গ্রাহকরা। নতুন টাকা জমা নিচ্ছে না মেশিন। এটিএমে জমা দিতে আসছি, টাকাটা জমা দিতে পারি নাই। সেক্ষেত্রে আমার আবার কষ্ট করে ওই ব্যাংকে গিয়ে ওই টাকাগুলো চেঞ্জ করে আইনা আবার টাকাটা জমা দিতে হয়েছে। বারবার এই অ্যাকাউন্ট দিতে হয়, আইডি কার্ড দিতে হয়, একটু ভোগান্তি হয়। নতুন নোট শনাক্ত করার জন্য মেশিনগুলোর সফটওয়্যার আপডেট না থাকায় এই ভোগান্তি উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলছে সংকট সমাধানে কাজ চলছে। কোম্পানিগুলোর কাছে তারা অলরেডি যোগাযোগ করছে এবং তারা কোডিংয়ের কাজটা সম্পূর্ণ করছে। কেউ কেউ বলতেছে যে তারা যে কোম্পানির কাছ থেকে নিয়েছে তাতে 3 থেকে 5 দিন লাগবে, কারো কারো ক্ষেত্রে এটা 10 থেকে 15 দিনও লাগবে। অন্যান্য নোটগুলো যে সকল কর্তৃপক্ষ ব্যবহার করে তারাও তাদের সফটওয়্যারে এই চেঞ্জটা তাদেরকে আনতে হবে। নতুন নোট বাজারে ছাড়ার আগেই এসব বিষয়ে প্রস্তুতি নেওয়া উচিত ছিল বলে মত ব্যাংক খাত সংশ্লিষ্টদের। সেন্ট্রাল ব্যাংক নোটগুলো ছাপানোর আগে তার এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারের কথা চিন্তা করবে না। টাকাগুলো উইথড্র করে দেওয়া অনেক টাফ হবে, বরঞ্চ আপনি মেশিনগুলোকে রেসপন্সিভ করাটা, এতে শুধুমাত্র একটা সিস্টেমকে আপনি চেঞ্জ করে নেবেন। আগামী আগস্টে সব ধরনের নতুন টাকা বাজারে আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, শান্তি প্রতিষ্ঠা না হলে আরও আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের। পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে নেওয়ার দাবি তেহরানের। রাজধানীর হাজারীবাগে ট্যানারের পাশের গুদামে লাগা আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। দাহ্য পদার্থ থাকায় ছড়িয়েছে দ্রুত, জানালো ফায়ার সার্ভিস। এই ছিল সকালের সময়ের সঙ্গে থাকুন সময়ের।